প্রিয় বন্ধুগণ, গৌতম কোমল গান্ধার ওরফে গৌতম বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি প্রতিদিনের ন্যায় মেটা ফেসবুক লাইভের মাধ্যমে। আজ একটু দেরি হয়ে গেল, কারণ কয়েকটি জায়গায় যাওয়ার ছিল। তো এসে বই ঘাঁটার অভ্যেস রয়ে গেছে বাল্যকাল হতে। তো আজ পুলক বন্দ্যোপাধ্যায়কে, কিংবদন্তি গীতিকার, মহান গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়কে স্মরণ করছিলুম। তো ওনার সেই পূর্বেও ওনার সমস্ত অজানা কাহিনীগুলো আমার সংগ্রহিত তথ্যের মাধ্যমে বন্ধুদের মাঝে শেয়ার করেছি পূর্বে। তো খানিকটা বইয়ের পাতা উল্টাতে উল্টাতে বেশ ভালো লাগছিল পড়তে। তো দেখলুম যখন হাতে সময় রয়েছে, যদিও বা আজ রাত্রি হয়ে গেছে, তো প্রায় 10টা বাজে। তো ঠিক আছে, এখন শুতে দেরি রয়েছে, তো তার পূর্বে এই খানিকটা সময় যখন হাতে রয়েছে, তো এই সময়ের সদ্ব্যবহার করা, সদুপয়োগ করা প্রয়োজন। তো কথায় কথায় রাত হয়ে যায়। পুলক বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিচারণা করতে ভালো লাগে। ওনার স্মৃতিচারণা, মান্নাদের স্মৃতিচারণা, এইভাবে বেশ নিজে আনন্দ বোধ করি। এবং আমার সঙ্গীত প্রেমিক, সঙ্গীত রসিক মানুষদের মাঝে ওনাদের গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিয়েও যদি আলোচনা করা যায়, তাদের মাঝে, আপনাদের মাঝে যদি শেয়ার করি, তো আমার নিজের আনন্দ তো লাগেই বটেই, আর আমার বন্ধুদেরও বেশ ভালো লাগে। তাদের বেশ উল্লেখযোগ্য কমেন্টসগুলো পড়ে আরো বেশি আনন্দিত হই, আপ্লুত হই। তো সেই বাংলা সিনেমার গান সারা ভারতের সম্ভ্রম, মনোযোগ ও স্বীকৃতি আদায় করে নিয়েছিল সেই 30-এর দশক। ফিল্মের গান রচয়িতা হিসেবে তার পরের দশকেই পুলক বন্দ্যোপাধ্যায়ের আত্মপ্রকাশ, আর 50-এর দশকে আধুনিক বাংলা গানের সেই স্মরণীয় স্রষ্টারূপে তাঁর প্রতিষ্ঠা। সময়ের হিসেবে 50 বছরেরও কিছু বেশি সময় ধরে তিনি বাংলা গীতির অন্যতম প্রধান গীতিকার। 50-এরও আরো ঊর্ধ্বে, প্রায় 60 বছর। তো এই 60 বছর চলচ্চিত্রের গান ও আধুনিক গান নানা পথের বাঁকে ঘুরেছে। এখনো তার আবর্তন বিবর্তন শেষ হয়নি। গানের জগতের সেই বাঁক পরিবর্তনের ইতিহাস, অনেক অজানা কাহিনী এবং গানের জন্ম কথা এই গ্রন্থের উপজীব্য। এই যে বইটির মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করছি, এই দেখিয়ে দিই, কথায় কথায় রাত হয়ে যায়। এইভাবে আমার ভালো লাগে নিজে পড়তে এবং আপনাদের মাঝে সেগুলোকে নিয়ে শেয়ার করতে। তো সেই কঠিন ও মগ্ন সাধনার ভেতর দিয়ে কোনো কোনো প্রতিভাশালী স্রষ্টার একক অসামান্য স্পর্শে কিংবা সম্মেলক শক্তির প্রয়াসে এবং অনেক দুস্তর পথ অতিক্রম করে ওই দু ধরনের গান বাঙালির জীবন ও মানসলোকের অঙ্গ হয়ে উঠেছে এক আবিস্তৃত শিল্প মাধ্যম। পুলক বন্দ্যোপাধ্যায় খুব কাছ থেকে দেখেছেন সেই গানের ভুবন। এই ভুবনের এক বহুবর্ণী ছবি তিনি উপহার দিয়েছেন
তার নিজের লেখা অজস্র বিখ্যাত গানের সূত্রে তিনি বহু প্রবাদ প্রতিম নায়ক নায়িকা, অভিনেত্রী, যন্ত্রসঙ্গীত শিল্পী, সঙ্গীত পরিচালক, শিশুকণ্ঠ শিল্পী, সেই বিস্মৃত নেপথ্য গায়ক, সম্ভাবনাময় শিল্পীর নিবিড় সংস্পর্শে এসেছেন। দেখেছেন স্টুডিও পাড়া এবং চিত্র জগতের নানা বিচিত্র ঘটনা। কথায় কথায় রাত হয়ে যায়। এই কথায় কথায় রাত হয়ে যায়ের পাতায় পাতায় অন্তরঙ্গ ভঙ্গিতে তিনি শুনিয়েছেন সেই স্মৃতিময় কাহিনী, যে কাহিনী আশ্চর্য অবয়বে জড়িয়ে আছে গানের বাণী ও সুরের রঙিন উত্তরীয়। তো আজকের যে গল্পটি আপনাদের মাঝে উপস্থাপনা করতে চলেছি সেটিও এত অপূর্ব যে আমার নিজে ভীষণই ভালো লাগছিল, তাই দেখলুম যে এগুলো আপনাদের মাঝে অবশ্যই শেয়ার করা উচিত। একদিন দুপুরে বাড়িতে বসে লেখার কাজ করছি, টেলিফোন বাজলো। HMV সেই এসি সেনের গলা। তুমি আজ এখনই আমাদের ডালহৌসি অফিসে এসো, খুব দরকার। টেলিফোনটা কেটে দিলেন এসি সেন। এ ধরনের কণ্ঠস্বর কখনো শুনিনি। যথাসময়ে গেলাম। আমায় দেখেই মিস্টার সেন ফাইল থেকে মুখ তুলে বললেন, তুমি তো আইন পড়েছ, এটুকু জানতে না? ফ্যাল ফ্যাল করে চেয়ে রইলাম ওর মুখের দিকে। উনি বললেন, যেসব গান সেই EMI গ্রুপের নয় তা ব্যবহারের এখতিয়ার HMVর নেই। তুমি অপরের সম্পদ পুরোপুরি নিয়ে নিলে। আমতা আমতা করে বললাম, কিছুই বুঝছি না। উনি বলে চললেন, নাও ঠেলা সামলাও। রানুর যে রেকর্ড করেছো তা হুবহু কপি করলে কেন? তালের 4টে বারের পর সুরটা একটু বদলে দিতে পারলে না? এবার পরিষ্কার হলো ব্যাপারটা। বুক ফুলিয়ে বললাম, শুনে দেখুন, ওদের গানের কথা আর আমার গানের কথায় এক বর্ণ মিল নেই। সম্পূর্ণ অরিজিনাল। আমি ট্রান্সক্রিপ্ট করিনি, আমি রূপান্তর করিনি। এবার ধমক দিলেন বয়োজ্যেষ্ঠ সেই সেন সাহেব, তুমি থামো। রেকর্ডে শুধু তোমার নাম আছে, অর্থাৎ কম্পোজার তুমি আর কেউ নয়। ওদের কপিরাইট অ্যাক্টে কথা ব্যবহার করা যেমন অপরাধ, সুর ব্যবহার করাও তাই। কম্পোজিশন মানে কথা ও সুর দুই। সুরটা যদি একটু বদলে দিতে কোনো ঝামেলাই থাকতো না। এবার কষো ওদের দাবি করা ডলারের হিসেব। শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে গদিমোড়া চেয়ারে বসে দরদর করে ঘামতে লাগলাম। মুখে কোনো কথাই এলো না। এবার একটু হেসে আমার দিকে একটা কাগজ বাড়িয়ে দিলেন, সই করো। পড়তে যাচ্ছিলাম কাগজটা, আবার ধমক খেলাম, শুনলাম, আর বিদ্যে জাহির করতে পরে দেখতে হবে না, সই করে দাও। সই করে দিলাম কাগজটায়। উনি বললেন, আমি করেসপন্ডেন্স করে সব ব্যবস্থা করে রেখেছি। আমার রয়্যালটি 50% ওদের দিয়ে দিতে হবে, তাহলেই তুমি ফ্রি। মুক্তির যে কি আনন্দ সেদিন ওখানে মনোপ্রাণ দিয়ে অনুভব করেছিলাম। যাগ্গে 50% রয়্যালটি দিয়ে আমি তো স্বাধীন, আমি তো মুক্ত। ওই রেকর্ডটি প্রচুর বিক্রি হয়েছিল। তখনই একদিন মাথায় এলো, এরপরে রানু আর হেমন্তদাকে নিয়ে গান বানাবো। আমার সারা জীবনই যেই কথা সেই কাজ। লিখে ফেললাম বাবা মেয়ের গান, আর আয় খুকু আয় বাংলা গানে একটা সম্পূর্ণ নতুন
সংযোজন। হেমন্তদাকে দেখলাম গানটি উনি বললেন অপূর্ব লিখেছ, কিন্তু রানু এ গান গাইবে না। আমায় ও ইতিমধ্যে জানিয়ে দিয়েছে ও নাকি স্ট্যাম্পেড হয়ে যাচ্ছে পপ সিঙ্গার বলে। ও তাই ক্লাসিক্যাল গান শিখছে, এবার অন্য ধরনের গান গাইবে ও। তবে আমার নিজের দারুণ ভালো লেগেছে গানটা। তুমি যার সঙ্গে বলবে আমি তার সঙ্গেই গাইব। বললাম বাবা মেয়ের গান, আপনি রানু গাইলে ব্যাপারটা আপনা থেকেই যতটা এগিয়ে থাকবে, অন্য কেউ গাইলে ততটা হবে কি? হেমন্তদা উত্তর করলেন, সে তোমার ব্যাপার, যা ভালো বোঝো করো। গানটা বালসারাজিকে দিয়ে দেওয়া হলো। চমৎকার সুর করে রেখেছিলেন উনি, কিন্তু পড়েই রইল গানটা। অনেক পরে যখন শ্রাবন্তী মজুমদারের এ ধরনের গানে একটু নাম হয়েছে, তখন ভি বালসারাজি বললেন, পুলকদা, উনি বয়সে আমার থেকে বড় হলেও চিরদিন দাদা বলেই ডেকেছেন, বলেছেন এ এক ধরনের আদর। হেমন্তদা আর শ্রাবন্তীকে দিয়ে গানটা করাই। গানটার কথা প্রায় ভুলেই গিয়েছিলাম। বালসারাজি মনে করিয়ে দিতেই বললাম, খুব ভালো হবে। সময়ের সঙ্গে ঠিক পরম্পরা রাখতে পারছি না, এগিয়ে এসেছি অনেকটা, এবার ফিরে যাই। আগেই বলেছি, আধুনিক গানের জগতে ঢুকতে আমাকে যে প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়েছিল তা বলে বোঝানো যাবে না। আমি যখন সেই বন্ধ দরজায় করাঘাত করছি, তখন HMBর প্রায় সর্বাধ্যক্ষ ছিলেন PK সেন, আর তাকে বাংলা গানের সবকিছু পরিচালনা করতে সাহায্য করতেন গীতিকার পবিত্র মিত্র। উনি HMBতেই শেষ জীবন পর্যন্ত চাকরি করে গেছেন। চিত্রজগতে তখন আমার অনেক গান চালু। প্রায় প্রতিটি কণ্ঠশিল্পী, প্রতিটি সুরশিল্পী আমাকে চেনেন, কিন্তু কেউই কিছু তখন আমার জন্য করেননি। পবিত্র মিত্রর কাছে প্রায় যেতাম, উনি পাত্তাই দিতেন না, তবু হাল ছাড়িনি। আবার গেছি, একদিন বললেন আমাদের শনিবারের দুপুরের আড্ডায় আসবেন। আড্ডার এই টিকিট প্রাপ্তিটা কাজে লাগলো। আমার সহপাঠী অজয়ের বড়দা অনল চট্টোপাধ্যায়, উনি আমাদের বাড়ির পাশেই থাকেন, ওর সঙ্গে যোগাযোগ হতো। উনি তখন গান লিখতেন, সুরও করতেন, কিন্তু বলতে দ্বিধা নেই, ওর গান লেখা আমার তেমন ভালো লাগতো না। সুরগুলো লাগতো দারুণ। প্রায় বলতাম, অনলদা আপনি গান লেখা ছেড়ে দিন, সুর করা নিয়েই থাকুন। আলাদা বলতেন, কিন্তু HMBর সেই আমার লেখাই রেকর্ড করে সুর তো রেকর্ড করতেই চায় না। তখন অনলদা আমার অনেক গান সুর করেছিলেন, কিন্তু বেতার ছাড়া একটা গানও কোথাও কাজে লাগতে পারেনি। আমার অবস্থা বুঝে হঠাৎ একদিন বললেন, পুলক, আমি পারবো না। তবে অভিজিৎকে বলেছি, ও চেষ্টা করবে বলেছে। অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে চিনতাম, কিন্তু তখনও কোনো গান লিখিনি। আমার সঙ্গে আচ্ছা, পরমজিৎ ব্যানার্জি ইজ ওয়াচিং। থ্যাংক ইউ মিস্টার পরমজিৎ, এইভাবে আমার সঙ্গে যুক্ত হচ্ছেন বন্ধুরা। ধন্যবাদ সকলকে আলাদা আলাদাভাবে। অনলদা আমায় সঙ্গে করে নিয়ে গেলেন অভিজিতের ঢাকুরিয়ার বাড়িতে। কথায় কথায় অভিজিতের সঙ্গে আত্মীয়তাও বেরিয়ে গেল। বয়সও জানলাম আমার প্রায় সমান সমান। যা হোক, অভিজিৎই পবিত্রদাকে শোনালেন আমার লেখা রেকর্ড হতে যাওয়া প্রথম আধুনিক গান। অভিজিৎবাবু পবিত্রদাকে জোর গলায় বলেছিলেন, আপনি বলুন পবিত্রদা, এই গানটা কিসে খারাপ? কেন আপনি রেকর্ড করবেন না? আর
জয়তী আমার আর একজন পরিচিতা, জয়তী ঘোষ ইজ ওয়াচিং। থ্যাংক ইউ জয়তী। বয়সেও জানলাম আমার প্রায় সমান সমান। যাই হোক, অভিজিৎই পবিত্রতাকে শোনালেন আমার লেখা রেকর্ড হতে যাওয়া প্রথম আধুনিক গান। এই গানটা কিসে খারাপ, কেন আপনি রেকর্ড করবেন না? এবার বোধহয় আমার প্রতি এরকম করুণা করেই পবিত্রতা গ্রহণ করলেন। এখন প্রতিভা বন্দ্যোপাধ্যায় গাইলেন সে গান, তোমার দু চোখে আমার স্বপ্ন আঁকা। দারুণ হিট। এই ঘটনার বেশ কিছুদিন আগে আমাদের পাড়ার পারিজাত সিনেমার মালিক মুন্ডি ভাই ছবি করতে এলেন। ছবির নাম অসমাপ্ত। অসমাপ্তে 5 জন গীতিকার, 5 জন মিউজিক ডিরেক্টর। শেষজনটি অর্থাৎ ভূপেন হাজারিকার নামের প্রস্তাব করলাম আমি। ভূপেনবাবুর গান তখন কোথায় যেন শুনেছিলাম, দারুণ নতুনত্ব লেগেছিল। অলকা সিনেমার সেই রমেন মুখার্জি রামু তৎক্ষণাৎ তাকে সমর্থন করল। গৌহাটিতে খবর পাঠানো হলো ভূপেন হাজারিকাকে। ভূপেনবাবু তখন পত্নী প্রিয়ম হাজারিকাকে নিয়ে এলেন ওঁর কলকাতা। সেই তখন কোনো আস্তানা নেই। ওরা রইলেন পারিজাত সিনেমায় সেই লিলুয়ার চমৎকার বাগান বাড়িতে। প্রায় দেখাশোনা হতো, শুনতাম না শোনা অনেক অসমীয়া গান। ভূপেনবাবুর সুরে অসমাপ্ত ছবিতে সতীনাথের গাওয়া আমার লেখা যে গানটি বেশি জনপ্রিয়তা পেয়েছিল সেটি ছিল, কন্যা তোমার কাজল ধুলো কিসে, কোন বেহায়া খোঁপা খুলে কুসুম দিল এলো চুলে, লাল হলো গাল ছাঁচি পানের কোন রাঙা রস মিশে। মনে আছে, অসমাপ্ত কাহিনীকার, চিত্রনাট্যকার বিধায়ক ভট্টাচার্য আমায় সিচুয়েশন বোঝাতে গিয়ে বলেছিলেন, লেখো অধরের তাম্বুল বয়ানে লেগেছে এই ভাবটা নিয়ে। পল্লীগীতির স্টাইলে সেই ভাবটা প্রকাশ করেছিলাম অসমাপ্তের ওই গানটিতে। তখন বাংলা আধুনিক গান খুবই জনপ্রিয় ছিল। টিভি তো আসেনি, রেডিওই ছিল বাংলা গান শোনার একমাত্র সাধন মাধ্যম। কণ্ঠশিল্পীরা কেউ কেউ রেডিওতে মাসে 2 বার করেও প্রোগ্রাম করতেন। বেতারে যে গানটা বোঝা যেত শ্রোতারা খুবই পছন্দ করলেন, সেই গানটাই সাধারণত রেকর্ড করা হতো। আর ছিল শনিবার আর রবিবারের দুপুরের রেকর্ড শোনার অনুরোধের আসর। বাছাই করা জনপ্রিয় গানই ওখানে নিয়মিত বাজানো হতো। কালক্রমে এই বিখ্যাত আসরটাই রেডিও কর্তৃপক্ষ নষ্ট করে ফেললেন। বিভাগীয় অধিকর্তাদের কাছের মানুষ অর্থাৎ স্বজন পোষণে প্রকৃত সেই সুর সমৃদ্ধ শিল্পী ছাড়া কারো গানই যে আসরে পরিবেশন করা হতো না, সে আসরে ঢুকে পড়ল বেনজল। এইসব তথাকথিত গলা কাঁপানো নিজের টাকায় রেকর্ড করা শিল্পীরা মুঠো মুঠো বেনামি চিঠি ছাড়তে লাগলেন ওদের নিচু মানের গান পরিবেশন করার অনুরোধ জানিয়ে। অনেক ক্ষেত্রে তাই বাধ্য হয়ে ওদের গান বাজানো হতে লাগলো। শ্রোতারা কিছুই বুঝলেন না, কিন্তু ক্রমশ বীতশ্রদ্ধ হয়ে উঠলেন। আরো কিছু রেকর্ড কোম্পানি থাকলেও প্রায় সেই মনোপলি ছিল HMVর, কারণ রেকর্ড ছাপাবার মেশিন আর কারো ছিল না। ওদের HMVকে তুষ্ট করেই চলতে হতো। এই HMVর PC সেন আর পবিত্র মিত্রর অঙ্গুলি হেলনেই নির্ভর করত প্রায় সমস্ত কণ্ঠশিল্পীর ভাগ্য। ওরা সুরকারদের কাছে গান শুনতেন, যে গানটা ওদের পছন্দ হতো সেই গানটাই ওদের পছন্দ মতো শিল্পীকে দিয়েই রেকর্ড করাতেন। নবাগত বা নবাগতা শিল্পীদেরও ওরাই নির্বাচন করতেন। করি ও কোমলের গান শুনে ভূপেন হাজারিকা, PK সেন HMVতে
আহ্বান জানালেন। তখন বাংলা গানে অনেক অনেক গীতিকারের নক্ষত্রের মেলা। ভূপেনবাবু কিন্তু আমাকে ডাকলেন এবং আমায় শোনালেন ওর একটি অসমীয়া গান, ভাং 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 ঘটা ভাং। আমি ওই সুরের ওপর লিখলাম শ্যামল মিত্রের জন্য চৈতালি চাঁদ যাক যাক ডুবে যাক। এরপরই করলাম আলপনা বন্দ্যোপাধ্যায়ের তারাদের চুমকি জলে আকাশে, এমনি অনেক গান। তখনই ভূপেনবাবু হেমন্তদার ছবি নীল আকাশের নিচে চিত্র পরিচালনা করার ভার নিয়েছিলেন। ছবির নায়ক তখন নির্বাচিত ছিল উত্তম কুমার, যদিও পরে পরিচালনা করেছিলেন মৃণাল সেন ও নায়ক ছিলেন কালী বন্দ্যোপাধ্যায়। মহরত হয়েছিল। মহরতে ক্ল্যাপস্টিক দিতে লতাজি কলকাতায় এলেন। আমরা দমদমে ওকে অভ্যর্থনা জানাতে হাজির হলাম। পিকে সেন পবিত্র মিত্রও ছিলেন। এয়ারপোর্টেই লতাজি আমাকে এক ফাঁকে বললেন, আমি আমার জীবনের পুজোর প্রথম বাংলা গান রেকর্ড করে যাব। আপনার কড়ি ও কোমল আমার খুবই ভালো লেগেছে, ভূপেনদাকে দুটো গান দিন। লতাজির সঙ্গে অনেকেই আলাপচারি করছিলেন। উনি প্রত্যেককেই বলছিলেন, কাল মহরত, পরশু সকালেই ফিরে যাব বোম্বাই। আমায় বললেন, বাংলা গান রেকর্ড করে যাবেন, তাহলে রেকর্ড করবেন কবে? মনকে বোঝালাম বিখ্যাতরা এমন অনেক কথাই বলেন, এ হলো কথার কথা। পরদিন মহরতের এক ফাঁকে লতাজি বললেন, সবাই জানে আমি গ্র্যান্ডে আছি, কিন্তু আছি ভূপেনদার টালিগঞ্জের গলফ ক্লাবের ফ্ল্যাটে। ওখানে কাল সকালেই চলে আসুন। ডুবে যাওয়া চাঁদটা আবার হাতের মুঠোয় পেলাম। টালিগঞ্জে আসতেই লতাজি হাসতে হাসতে বলে ফেললেন, পিকে সেন ওর সাকরেদ পবিত্রবাবুর গান চাইছিলেন। আমি আর ভূপেনদা দুজনেই বলেছি আমার নাম, আপনার নাম। বললাম, কিন্তু রেকর্ড করবেন কবে? আজই তো ফিরে যাবেন। উনি বললেন, না না, সবাইকে বলেছি আজকে ফিরে যাওয়ার কথা, আসলে আমি যাচ্ছি না, অমুক তারিখে রেকর্ডটা করে ফিরব। আমি থাকছি জানলে এখানের সব মিউজিক ডিরেক্টর, সব রাইটারই আমায় গান করার জন্য ধরবেন, আমি কাকে ফেরাবো বলুন তো? এবার মুখোমুখি হলাম আরেকটা সংকটের। ভূপেনবাবু আমায় বেশ বিরক্তির সঙ্গেই বললেন, কিন্তু রেডি গান কোথায়? নতুন গান সুর করার আমার সময় নেই এখন। বললাম, একটা গান তো আমাদের কাছে আছে, মনে রেখো ওগো আধো চাঁদ। বললেন, ওটা আপনার লেখার উপর সুর করেছিলাম। একটুও মনে নেই এখনই, একটু যেসব সমস্ত তারও উপায় নেই, হারমোনিয়ামটা সারাতে দিয়েছি, এখন দিয়ে গেল না। এখনো পর্যন্ত সেই হারমোনিয়াম কারিগর আমাকে হারমোনিয়ামটি দিল না। ভূপেনবাবুকে ধরে নিয়ে গেলাম আমার সেই বর্দির ভবানীপুরের বাড়িতে। ও বাড়ির উঠোনে উত্তম ব্যাডমিন্টন খেলত। আমরা ক্লাব করেছিলাম মরশুমি ক্লাব। ভূপেনবাবুও এখানে যোগ দিয়েছিলেন। আমার বড় ভাগ্নে, আমার থেকে বয়সে বেশ বড়, সুশীল চক্রবর্তীর বন্ধু ছিলেন কবি সুভাষ মুখোপাধ্যায়, হেমন্তদা, সুধীরলাল চক্রবর্তী প্রমুখ। ওর একটা চমৎকার হারমোনিয়াম ছিল। হেমন্তদা এই হারমোনিয়াম বাজিয়ে বহু জনপ্রিয় গান ওই বাড়িতে বসে সৃষ্টি করে গেছেন। ভূপেনবাবু মনে রেখো ওগো আধো চাঁদ গানটা আবার নতুন করে শুরু করে ফেলেই বললেন, অসম্ভব, আর সময় নেই, রেকর্ডিং ক্যান্সেল করে দিতে হবে, আমার জনতা পিকচার্সে অ্যাপয়েন্টমেন্ট। ওখান থেকে বেরিয়ে চাংওয়া রেস্টুরেন্টে খেয়ে আমি আর একটা কাজে যাব। বাধা দিলাম না ওকে। দুজনে একসঙ্গে চৌরঙ্গিতে নামলাম। উনি চলে গেলেন জনতায়, আমি কিছুক্ষণ চৌরঙ্গি অঞ্চলে ঘুরে ফিরে পায়ে পায়ে হাজির হলাম চাংওয়াতেই। ধরে ফেললাম ভূপেনবাবুকে একটা কেবিনে। ভূপেনবাবু প্রথমটা চমকে গেলেও আমাকে হাসি মুখে ওখানে বসালেন।
আমার জন্য খাবারও বললেন। আমার উদ্দেশ্যে কিন্তু পাওয়া নয়, খাওয়া নয়, আমার উদ্দেশ্য আর একটা গান লেখা। ভূপেনবাবুর আর একটা গান ওর মুখে প্রায় শুনতাম, ভারী ভালো লাগতো। শুনে শুনে মুখস্থ হয়ে গিয়েছিল গানটা। পুরহু পুয়াতে তুলনা। মনে হলো এই সুরের ওপর আমি একটা গান লিখতে পারবো, লতাজি গাইলে দুর্দান্ত হবে। কলম সঙ্গে ছিল, কিন্তু কাগজ কোথায়? খাবার বিলের ওপরেই লিখে ফেললাম, রঙ্গিলা বাঁশিতে কে ডাকে। এবার ভূপেনবাবু অন্য সত্তায় চলে গেলেন, কেবিনের মধ্যেই গাইতে লাগলেন। ওই চাংওয়াতেই জন্ম হলো লতা মঙ্গেশকরের পুজোর প্রথম বাংলা গান। স্বভাবতই পরপর কিছু গান হিট হওয়াতে আধুনিক গানের বন্ধ দরজাটা হাট করে খুলে গেল। পূর্ণ সিনেমার পাশে শান্তুদার বাড়িতে একদিন হেমন্তদাকে নিরিবিলিতে পেয়ে বলে ফেললাম, লতাজি আমার গান করলেন, অথচ আপনি আজ পর্যন্ত আমার একটাও নন ফিল্ম গান করলেন না। হেমন্তদা বললেন, গান কই, দেখাও। জামার পকেটে তখন সব সময় দু চারটে গান থাকতই, বার করলাম। উনি বললেন, পড়ে শোনাও। প্রথম গানটি পড়লাম, ও আকাশ প্রদীপ জেলো না, ও বাতাস আঁখি মেলো না, আমার প্রিয়া লজ্জা পেতে পারে, আহা কাছে এসেও ফিরে যেতে পারে। হেমন্তদার তখন প্রতিটি মুহূর্ত দামি। ওইটুকু শুনেই বলে উঠলেন, ব্যাস ব্যাস, আর শোনাতে হবে না। এই গানটা আর তোমার পছন্দ মতো আরেকটা গান আমাকে পোস্টে মুম্বাইতে পাঠিয়ে দাও, আমি পরের বারই কলকাতায় এসে রেকর্ড করব। মুশকিলে পড়লাম। আমার পছন্দ মতো গান যদি হেমন্তদার পছন্দ না হয়, তাহলে তো রেকর্ডিংটা পিছিয়ে যাবে, হয়তো হবেই না। যাই হোক, অনেক চিন্তা ভাবনা করে অনেক বেছে বুঝে উল্টো পিঠের গানটা কপাল ঠুকে পাঠিয়ে দিলাম হেমন্তদাকে। উনি আজীবন এক কথার মানুষ, জীবনে কোথাও কথা ওকে নড়চড় করতে পারেনি। এবং পরের বার সেই এসে রেকর্ড করলেন, ও আকাশ প্রদীপ জেলো না, আর কত রাগিনীর ভুল ভাঙাতে। সেই কবেকার গান, কিন্তু আজও লোকে শুনছে। এবারেও তার রয়্যালটি পেয়েছি। এই হেমন্তদার কথা বলে শেষ করতে পারবো না, পরে আবার বলবো। আমার সঙ্গে এবার যোগাযোগ হলো নচিকেতা ঘোষের সঙ্গে। গানের জগতে দুজন ডাক্তার নাম করেছিলেন, একজন হাসির গানের শিল্পী যশোদা দুলাল মণ্ডল, আর একজন সুরকার নচিকেতা ঘোষ। নচিকেতা ঘোষের সুরের মেলোডি চিরদিন বাংলা গান মনে রাখতে বাধ্য হবে। দারুণ মজার মজার কথা বলতেন নচিবাবু। আমি কতদিন সকালে কত নতুন নতুন গান ওর সঙ্গে করেছি তার শেষ নেই। দ্বিজেন মুখার্জিও প্রায় ওই গানের আড্ডাতে শ্যামবাজারের সেই পাঁচমাথা মোড়ের কাছে ওর বাড়ির ছাদের ঘরে জমায়েত হতেন। বেশ ছিল দিনগুলো। রবীন মজুমদার যখন দারুণ অসুস্থ, তখন এই নচিকেতা ঘোষ, নচিবাবু, ওকে রেখেছিলেন ওই বাড়ির ছাদের ঘরে। ওরই জন্য রবিদা নতুন জীবন ফিরে পান। নচিবাবু ওখানেই হঠাৎ বললেন, জানো পুলক, পুলিশ ফোর্স উঠে গেছে, 144 আর নেই। বললাম, কোথায়? হাহা করে হাসলেন নচিবাবু। কোথায় আবার? শ্যামবাজারেই HMB-তে পিকে সেন তোমার গান নিতে বলেছেন। তার আগের দিন রাতেই আমাদের বাড়ির বারান্দা থেকে দাঁড়িয়ে দেখছিলাম সেই জ্যোৎস্না রাতের চন্দ্রমল্লিকাকে। বাগানের সেই মনোমুগ্ধ পরিবেশ দেখে লিখেছিলাম,
ও আমার চন্দ্রমল্লিকা বুঝি চন্দ্র দেখেছে, গানটা ওকে দিতেই তৎক্ষণাৎ সুর করে ফেললেন উনি। রেকর্ড করেছিলেন মানবেন্দ্র মুখোপাধ্যায়। এই নচিকেতাই একদিন সিরিয়াস ভাবে বললেন, জানো, যেসব ফিল্মে শ্যামল, সতীনাথ, উৎপলা, আলপনা গেয়েছে, HMV আর সেসব রেকর্ড প্রকাশ করবে না। ওরা 4 জন আউট। কিন্তু কেন? সতীনাথ, শ্যামল, উৎপলা, আলপনা এই 4 জনের সঙ্গে নেহাতি নগণ্য কারণে হঠাৎ সম্পর্ক ছেদ করছিল HMV। তখন ফিল্ম থেকে সরাসরি গ্রামাফোনের ডিস্ক রেকর্ডে ফিল্মের গান পরিবেশন করার মেশিন এসে গেছে, সেভাবেই কাজ হচ্ছে। তবু HMV ওদের গান বাদ দেবার জন্য প্রযোজকদের আলাদা খরচা জুগিয়ে অন্য শিল্পীদের দিয়ে গান রেকর্ড করতে লাগলেন। সতীনাথ, উৎপলা ছবিতে খুবই কম গাইত, বেশি গাইত শ্যামল আর আলপনা। শ্যামলের গানগুলো গাওয়ানো হতে লাগলো মানবেন্দ্রকে দিয়ে, আর আলপনার গানগুলো ইলা বসুকে। নচিকেতা ঘোষের মতো সুরকারও ছবির গানের গ্রামাফোন রেকর্ড বার করবার জন্য ছবিতে শ্যামল মিত্রের গাওয়া বিখ্যাত গান পুতুল নেবে গো পুতুল গ্রামাফোন রেকর্ডে মানবেন্দ্র মুখোপাধ্যায়কে দিয়ে মানবের অনিচ্ছা সত্ত্বেও গাওয়াতে বাধ্য হলেন। ওদের গান বন্ধ, রেকর্ডের সঙ্গে সম্পর্ক শেষ। ইতিমধ্যে পুজোর গানের সময় এসে গেল। তখন পুজোর গান একটা বিরাট ব্যাপার ছিল। শেষে সদালাপি পরোপকারী ধনঞ্জয় ভট্টাচার্যের মধ্যস্থায় একটা মিটমাটের মধ্যে এসে গেল বিবাদী শিল্পীরা। সবাই আবার HMV-তে ফিরে এলো। ফিরল না শুধু একজন, সে আলপনা বন্দ্যোপাধ্যায়। গানের জগৎ ছেড়ে দিয়ে পদ্মপুকুরের শ্রীধর মুখোপাধ্যায়কে বিয়ে করে সুখে স্বাচ্ছন্দ্যে সাংসারিক জগতে দিন কাটাতে লাগলো। এতে সাহেব HMV কোম্পানির কি ক্ষতি হলো জানি না, কিন্তু বাংলা গান হারালো একজন সত্যিকারের সুকণ্ঠী এবং সাবলীল ভঙ্গিমার গায়িকা, অনবদ্য এক কণ্ঠশিল্পীকে। কাজী নজরুল ইসলামের পর যদি বাংলা গানের বাণিজ্যিক সাফল্যের খতিয়ান নেওয়া হয়, তাহলে সর্বাগ্রে আসা উচিত কমল দাশগুপ্তের নাম। সে যুগে হিট আধুনিক গানের সুরকার বললেই বোঝাতো কমল দাশগুপ্ত। উনি HMV কে কত ব্যবসা দিয়েছেন তার হিসাব করা দুঃসাধ্য। কিন্তু তখনকার বিদেশি সাহেব মালিকানার HMV কমলদা যখন অসুস্থ হয়ে পড়লেন, তখন সেরকম কাজ করতে পারছিলেন না। তখন নির্মমভাবে সেই সম্পর্কের ছেদ করতে এতটুকুও কুণ্ঠা বোধ করেনি। ওখানেই একদিন শুনলাম কমলদা নাকি HMV-কে গানের জন্য অনুরোধ করেছেন। ওরা অনুগ্রহ করে শিল্পী দিয়েছেন তরুণ বন্দ্যোপাধ্যায় আর গায়ত্রী বসুকে, গীতিকার দিয়েছেন আমাকে। শেষ উত্তর, যোগাযোগ গডমিল, নন্দিতা জবাবের কমল দাশগুপ্ত আমার কাছে ছিল স্বপ্ন। আমি আনন্দে তুলে নিলাম কলম। তখন কমলদা আর্থিক দুরবস্থায়, গানের সিটিং করার তেমন জায়গা নেই। আগের দিনের প্রকৃত স্রষ্টা শিল্পী কমলদা চিরদিনই HMV-তে ওর নির্দিষ্ট ঘরে সুর সাধনা নিয়ে থাকতেন। এবারেও তাই চাইলেন, তাই ব্যবস্থাও হলো। কিন্তু কমলদা কিছুতেই বিকেল 4টে, 4:30-এর আগে ওখানে আসতে পারতেন না। তখন ঠিক 5টায় সাহেবি কায়দায় তখনকার HMV-র দরজা বন্ধ হতো। হয়তো ওদের স্বর্ণ সময়ে ওর জন্য কোনো সময়ের বিধিনিষেধ থাকতো না। সেই অভ্যাসেই কমলদা দেরি করে এসে গান নিয়ে বসতেন। ঘড়ির কাঁটায় হারমোনিয়াম ছেড়ে আমাকে নিয়ে বেরিয়ে এসে বলতেন এবং বসতেন HMV-র অফিসের সেই সদর দরজার সিঁড়ির পাশের রকে। হারমোনিয়াম নেই, সন্ধ্যা হয়ে আসতো, তেমন আলো পেতেন না। শুধু আমার গানের কাগজটা চোখের সামনে তুলে ধরে
মনে মনে সুর করতেন আর গানের পংক্তির মাথায় মাথায় লিখে রাখতেন শর্ট হ্যান্ড স্বরলিপি। ওদের সময় টেপ রেকর্ডার তো ছিল না। আমার চোখ ফেটে জল আসতো। জগন্ময় মিত্র, গৌরী, কেদার, ধনঞ্জয়, হেমন্ত কুমার, জ্যোতিকা রায়, সত্য চৌধুরীর অজস্র গান হিট করানো কমল দাশগুপ্ত ভাগ্যের পরিহাসে HMBর রকে। যতক্ষণ না উনি বলতেন চল রে পুলক, ততক্ষণ আমি বসে থাকতাম। তখন কমলদা বিয়ে করেছেন ফিরোজা বৌদিকে, বিখ্যাত শিল্পী ফিরোজা বেগম। নিয়ে থাকতেন হেদুয়া অঞ্চলে। ওখানেই একদিন দুঃখ করে আমায় বললেন, রেকর্ড দুটো তেমন চলে না রে। বললাম, কি করে চলবে বলুন, ওইভাবে কি গান হয়? বললেন, তুই আসিস, তোর গান সুর করে রাখবো। মাঝে মাঝে যেতাম। রেকর্ড না হওয়া সেসব অনেক গানেরই উল্লেখ করছিলেন সেদিন ফিরোজা ভাবি। কমলদাকে এরপর পেয়েছিলাম মেগাফোন রেকর্ডে, তখন অনেকটা সুস্থ। বেচু দত্তকে দিয়ে আমার একটা গান রেকর্ড গাইয়েছিলেন। রেডিওতে খুব শুনতাম সে গানটা, কুজনের ছন্দে। এরপর কমলদা দুটো বাংলা ছবি করেছিলেন, জঙ্গলি মেয়ে আর আধুনিকা। দুটো ছবিতেই গান লেখার জন্য ডেকেছিলেন আমাকে। আমার সৌভাগ্য, কিন্তু দুর্ভাগ্য, আমার দুটো ছবি সমাপ্ত হয়েও মুক্তি লাভ করেনি। আধুনিকা ছবির সময়কার একটা ঘটনায় শ্রদ্ধেয় কমলদার উপদেশ আমি আজও মেনে চলি। ইন্দ্রপুরী স্টুডিওর মালিকপক্ষ ছবিটা প্রযোজনা করছিলেন। অসীম কুমার আর অনিতা গুহ ছিলেন নায়ক নায়িকা। বিনয় ব্যানার্জি ছিলেন পরিচালক আর বিধায়ক ভট্টাচার্য কাহিনী ও চিত্রনাট্যকার। যেদিন গেলাম সেদিন ওরা প্রত্যেকেই ওখানে অফিসে উপস্থিত ছিলেন। একটা কন্ট্রাক্ট ফর্ম দিয়ে এক অবাঙালি ভদ্রলোক বললেন, সই করুন, লামসাম টাকার কন্ট্রাক্ট, পার সং কন্ট্রাক্ট নয়। এ ধরনের চুক্তিপত্রে আগেও সই করেছি, কিন্তু এ চুক্তিপত্রে লেখা আছে অ্যাজ মেনি সংস আর রিকোয়ার্ড, অর্থাৎ ওদের যত খুশি গান আমায় ওই সর্বসাকুল্য অর্থে রচনা করে দিতে হবে। স্বভাবতই বললাম, এ চুক্তিপত্রে আমি সই করব না, ওই পংক্তিটি বাদ দিন। ওরা রাজি হলেন না। ওদের ছবিতে কাজ করতে গেলে ওই চুক্তিতেই সই করতে হবে, নইলে ওরা আমায় নেবেন না। বিধায়কদা আমায় পাশের ঘরে ডেকে নিয়ে বললেন, চিত্রনাট্য তো আমার, যে কটা গান তোকে বলা হয়েছে তার বেশি একটাও গান থাকবে না। পরিচালক বিনয়দাও সায় দিলেন। আর গান বাড়াবার জায়গা কোথায়? কমলদা খালি ধীর কণ্ঠে বললেন, তুই থাকলে আমার খুব সুবিধে হয়, ছবিটা নে। বিধায়কদা আবার বললেন, নে, সই করে অ্যাডভান্স টাকা নিয়ে বৌমার জন্য মিষ্টি কিনে নিয়ে একটু সকাল সকাল বাড়ি চলে যাস। রাত করিসনি। অজ্ঞতা সই করে দিলাম। আধুনিকা ছবির গান রেকর্ড হয়ে গেল। সন্ধ্যা, শ্যামল এরা গান গাইল, সুন্দর সুর করলেন কমলদা। শুটিং প্রায় শেষ। একদিন শুনলাম মুম্বাইয়ের রূপকেশরী সেই এক থি লড়কির পরিচালক, যার ছবির গান লারেলাপ্পা লারেলাপ্পা সারা ভারত তোলপাড় করেছিল, এ ছবির ফাইনাল সুপারভিশন করছেন। হঠাৎ একদিন শরী সাহেব আমায় লোক মারফত ডাকলেন। নির্দিষ্ট সময়ে গেলাম। আলাপ হলো মুম্বাইয়ের একজন বিখ্যাত বাণিজ্যিক পরিচালকের সঙ্গে। কিন্তু দেখলাম বিনয়দাও নেই, শুধু বসে আছেন কমলদা। খুব আনন্দ হলো এই ভেবে যে রূপকেশরী সাহেব নতুন আর একটা বাংলা ছবি করছেন। কিন্তু মুহূর্তেই ভুল ভাঙল। তা নয়, এই আধুনিকাতেই মুম্বাইতে ভাষায় উনি কিছু মশালা
ঢোকাচ্ছেন। দুটো টিপিক্যাল হিন্দি মার্কা ছবির সিচুয়েশন আমায় দিলেন, নোট করলাম। এবার প্রযোজককে বললাম, আমার পেমেন্টের কি হবে? অবাঙালি ভদ্রলোক ড্রয়ার খুলে আমার কন্ট্রাক্টটি বের করে আমায় দেখালেন, অ্যাজ মেনি সংস আর রিকোয়ার্ড। ভীষণ রাগ হলো। কোথায় বিধায়ক দা, কোথায় বিনয় দা? শুনলাম ওরা দুজনেই ছবির সঙ্গে সম্পর্ক ছেদ করে চলে গেছেন। নেমে এলাম ওদের চৌরঙ্গীর সেই দোতলার অফিস থেকে। কমলদাকে শুধু বলে আসতে হলো অমুক তারিখে অমুক সময় আসব। বাড়ি এসে হঠাৎ দুর্বুদ্ধি এলো। চুক্তি অনুযায়ী গান আমি লিখতে বাধ্য, কিন্তু কেমন গান লিখব তা তো লেখা নেই। তৎক্ষণাৎ যা মাথায় এলো তাই নিয়েই লিখে ফেললাম আজে বাজে দুটো গান। নির্দিষ্ট সময় আবার ওদের অফিসে উপস্থিত হলাম। পাঞ্জাবি পরিচালক, ওর সহকারীও তাই। দুজনে কেউই বাংলা বোঝেন না। প্রযোজক অল্প বিস্তর বাংলা বুঝলেও সাহিত্য মোটেই বোঝেই না। একেবারে পড়ে শোনালাম গান। ওরা ছন্দে ছন্দে দুলি আনন্দে করে মাথা নাড়তে লাগলেন। গান অ্যাপ্রুভড। যাক, বাঁচা গেল। কমলদাও রেকর্ডিং ডেট মোটামুটি স্থির করে নিয়ে আমায় বললেন, চল আমরা বসি। মনে আছে কমলদা আমায় নিয়ে এলেন উত্তর কলকাতার সেই হর্তুকি বাগানের ওর বোনের বাড়ি। জানতেন কচুরি খেতে ভালোবাসি, খাওয়ালেন, নিজেও খেলেন। তারপর হেসে বললেন, পুলক, এ কি লিখেছিস? এ কি তোর লেখা? এ গান যখন রেকর্ড হয়ে বেরোবে তখন কেউ কি জানবে আধুনিকার প্রযোজক তোকে ঠকিয়েছে, বাড়তি পয়সা না দিয়ে কাজ করিয়েছে? সবাই বলবে যা তা লিখেছে পুলক। এমন ধরনের কন্ট্রাক্ট আর কখনো সই করিসনি। কিন্তু এবার যখন করেছিস, তোকে যারা ভালোবাসে তাদের ঠকাসনি। এ জগতে ভালো কাজটাই সব, পয়সা পাওয়াটা সব নয়। এক আলো ঝলমল নতুন দিগন্ত দেখতে পেলাম। এই কথা শোনার পর ওকে আর প্রণাম না করে থাকতে পারিনি। বুঝলাম এই নিষ্ঠার জন্যই উনি সেই দম্পতি আলেয়া চন্দ্রশেখর ইত্যাদি দিয়ে পরের পর ইতিহাস সৃষ্টি করে গেছেন। কমলদা বললেন, জানিস, আমরা যখন রেকর্ডে ঢুকেছি তখন প্রতি টাইটেল পিছু সাহেব কোম্পানি আমাদের 5 টাকা করে দিত। আমার ঘাড়ে বিরাট সংসারের দায়িত্ব। সারা দিন অন্তত 4টে টাইটেল না করে বাড়ি ফিরতে পারতাম না। সংসার চালাতে হবে তো। HMV কলম্বিয়া তো ছিলই, ওদের টুইন লেভেলেও দিনের পর দিন কাজ করে গেছি। কিন্তু বিশ্বাস কর, কোনো দিনও কাজে ফাঁকি দিয়ে নিজেকে ঠকাইনি। আবার চোখে জল এসে গিয়েছিল ও গান দুটো ছিঁড়ে ফেলে নতুন করে লিখলাম দুজনার মনের মতো দুটো গান। সে দুটো রেকর্ড হলো আধুনিকা ছবিতে। আলপনা গাইল গান দুটো। পরপর ব্যাংক ফেল হওয়ায় সর্বস্ব খুইয়ে যখন এ হেন মানুষ দিন কাটাচ্ছেন, কেউ এগিয়ে আসেননি ওর কাছে। হিন্দি জবাব, চন্দ্রশেখর, কৃষ্ণলীলার পর শুনেছি মুম্বাইতে গিয়ে হিন্দি ছবি করার জন্য এক প্রযোজক ব্ল্যাঙ্ক চেক ওর দিকে এগিয়ে দিয়েছিলেন। কমলদা সেই বিনীত হাসি হেসে বলেছিলেন, কলকাতায় রেকর্ড করলে করব, বিদেশে যেতে পারবো না। এখানে থেকে নিউ থিয়েটার্সের হিন্দি গান হিট হয়নি কেন? কলকাতা ছাড়েননি কমলদা। সেই কমল দাশগুপ্তই শুধুমাত্র জীবন ধারণের জন্য চলে গেলেন বাংলাদেশ, ঢাকায়। পতিব্রতা স্ত্রী ফিরোজা বেগম ওখানে নিয়ে গিয়ে পরম যত্নে সেবায় ওর পাশে ছিলেন ওর জীবনের শেষ দিন পর্যন্ত। এত বড় সুরকারের এই নিঃশব্দে
ওপার বাংলায় চলে যাওয়া কোনো বিখ্যাত পত্রিকায় এক পংক্তিও সংবাদ হলো না। আজ এইভাবেই কথায় কথায় রাত হয়ে যায়। পুলক বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা জানিয়ে, তাকে স্মরণ করে, তাকে প্রণাম জানিয়ে গৌতম কমল গান্ধারের বন্ধুদের মাঝে এই শেয়ার করা মেটা ফেসবুক লাইভের মাধ্যমে এখানেই পূর্ণবিরাম দিই। পুনরায় আগামীকাল দেখা হবেই। কথায় কথায় রাত হয়ে যায়, অনেকটাই রাত এখন অবশ্য হয়ে গেছে। শুভরাত্রি বন্ধুরা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।